ওই জন্যে বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। একটা সময় মমতা ব্যানার্জি বিজেপির হাতের পুতুল ছিল। তারপরে একটা সময় সেই মমতা ব্যানার্জি নিজে একটা দল তৈরি করলো। আচ্ছা, তারপরে একটা সময় নিজে অত্যন্ত লড়ার মাধ্যমে আর কংগ্রেসের হাত ধরে যৌথভাবে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে। কিন্তু সেই মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেই যার হাত ধরে ক্ষমতায় আসলো সেই কংগ্রেসকে লাত্তি মেরে ফেলে দিল। তারপরে কংগ্রেস সিপিএমকে এই বাংলার বুকে একেবারে শূন্য করে দিল। টেকেছিল একমাত্র অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় অধীর রঞ্জন চৌধুরীকেও ইউসুফ পাঠানকে এনে তাকে হারানো হলো, একেবারে শূন্য করে দিল। যে কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রী হলো, ক্ষমতায় এলো, আর সেই কংগ্রেসকেই একেবারে লাত্তি মেরে বিতাড়িত করলো। একটা সময় কংগ্রেস সিপিএমের একটা সিটও নেই, পুরো একেবারে শূন্য করে দিল। এরপর উপনির্বাচনে বাইরন বিশ্বাস বলে একজন একটা সিট পেল কংগ্রেস থেকে, তাকেও পর্যন্ত কিনে নেওয়া হলো। মানে কংগ্রেসের প্রতি এত রাগ, এত ক্ষোভ, যার কারণে তাকে এই পশ্চিমবাংলায় একটা সিটও রাখা যাবে না। যে সেই একটা সিটে জিতে আসা বাইরনকে, তাকেও পর্যন্ত টিএমসি কিনে নিল। দেখতে দেখতে তিনবার মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলো। এরপর যখন সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে বিজেপি দখল করতে লাগলো, এমতো অবস্থায় সমস্ত বিজেপি বিরোধী পার্টিগুলো একত্রিত হলো। হওয়ার পরে আমরা সবাই জানি যে ইন্ডিয়া অ্যালায়েন্স একটা দল তৈরি হলো, গোটা বিরোধী একটা জোট তৈরি হলো। এই জোটে মমতা ব্যানার্জিও সামিল ছিল। তবে মমতা ব্যানার্জি কিন্তু ইন্ডিয়া জোটকে ঠিকভাবে সাথ দেয়নি। মমতা ব্যানার্জির কারণে ইন্ডিয়া জোটে অনেকটা ভাঙন ধরেছিল, অনেক ক্ষতি হয়েছিল। আমার বলার উদ্দেশ্য হলো, মমতা ব্যানার্জি হয়তো তখন ভেবেছিল যে আমার পশ্চিমবাংলায় আমাকে কেউ হারাতে পারবে না। বিজেপি যতই হামবড়াই করুক, যতই ঢোল পিটুক, আমাকে হারাতে পারবে না। হয়তো এমনটা মমতা ব্যানার্জির মনে ছিল। কিন্তু সময় যে সবার চাইতে বলবান, এটা মমতা ব্যানার্জির মনে হয় একটু ভাবার দরকার ছিল। বলার উদ্দেশ্য হলো, দেখুন, যে মমতা ব্যানার্জি কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় এলো, কংগ্রেসকে লাথি মেরে ফেলে দিল। তারপরে এতদিন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর নাম নাই, তাদের কথা মনে পড়ে নাই। কিন্তু আজ 2026 সালে এসে যখন মমতা ব্যানার্জি নিজেই হেরে গেল, তখন এবারে কিন্তু ইন্ডিয়া জোটের কথা মনে পড়ছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কথা মনে পড়ছে। কারণ এখন ঠেকা, এখন কোপটা নিজের ঘাড়ে পড়েছে। এই জন্য এখন ইন্ডিয়া জোট বা বিজেপি বিরোধী যত দল, সমস্ত দলের লিডারদের কথা এখন দিদিমণির মাথায় আসছে। কিন্তু এই দিদিমণির কারণে ইন্ডিয়া জোটে ব্যাপক ক্ষতি হয়েছিল।
যাই হোক, ইলেকশন হারার পরে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন ইন্ডিয়া জোটের কথা মনেই পড়ল, তখন আশা করছি মমতা ব্যানার্জি আগামী 29 সালে যে লোকসভা ভোট হবে, এই ভোটে, লোকসভা ভোটে একটা বড় ভূমিকা রাখবে বিজেপির বিরুদ্ধে, এই আশা মমতা ব্যানার্জির কাছে থাকবে। তবে আমার মনে হয়েছে এই ইলেকশনে মমতা ব্যানার্জিকে গোটা ভারতবাসীর জন্য হারার দরকার ছিল। কেননা যদি না হারতো তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের কথা, ওই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কথা কিন্তু মমতা ব্যানার্জির মনে পড়তো না। তো তাদের কথা বা ইন্ডিয়া জোটের কথা, টোটাল গোটা ভারতবাসীর কথা মনে পড়ার জন্য মমতাকে একবার হারার খুব দরকার ছিল, আর সেটাই হয়েছে। তো আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জির এই হারাটা ভারতবাসীর জন্য ভালো। কেননা মমতা ব্যানার্জি হারার কারণে এই মমতা ব্যানার্জি এবং বিজেপি বিরোধী যত দল রয়েছে সমস্ত দল মিলে, অর্থাৎ ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে একটা বড় ভূমিকা আগামীতে রাখবে, বড় ফাইট দেবে, বড় লড়াই হবে, এটা আমার মনে হয়েছে। এটাই সারা ভারতবাসীর জন্য বহুত জরুরি। এই জন্য মমতা ব্যানার্জির হারার খুবই প্রয়োজন ছিল। সাথে সাথে বিজেপির জন্যও হতে পারে এই মমতা ব্যানার্জিকে বিভিন্ন কলাকৌশলে হারানোটা বিজেপির নিজের জন্য একটা ঘাতক হতে পারে। মমতায় একদিন হতে পারে যেটাকে একটা ভাষায় বলা হয় তুরুপের তাস। মমতাকে হারানোটা বিজেপির জন্য হয়ে উঠতে পারে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেওয়া। এখন দেখা যাক, সময় বলে দেবে আসলে আগামীতে কি হতে চলেছে। তো শ্রোতা বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এখানেই শেষ করলাম।